নমস্কার, আমরা রহস্য ত্রিবেণী। রহস্যের আলো আধারিতে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাই। আজ হেমেন্দ্র কুমার রায়ের জন্মদিন উপলক্ষে রহস্য ত্রিবেণীর বিশেষ নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের নির্বাচিত ভূতের গল্প। হেমেন্দ্র কুমার রায় জন্মেছিলেন 1888 সালে। কিশোরদের জন্য লিখে গেছেন অনেক রহস্য, অ্যাডভেঞ্চার, অলৌকিক এবং ভৌতিক গল্প, যার সৃষ্টির মধ্যে উল্লেখযোগ্য জয়ন্ত মানিক, বিমল কুমার, ইন্সপেক্টর সুন্দরবাবু। তার লেখা বিখ্যাত বইয়ের মধ্যে যখের ধন, জয়ন্তের কীর্তি, আবার যখের ধন ইত্যাদি। তার মৃত্যু হয় 1963 সালে। শুনতে থাকুন হেমেন্দ্র কুমার রায়ের নির্বাচিত ভূতের গল্প। আজকের প্রথম গল্প, ভূতের রাজা। সরকারি কাজে বিদেশে থাকি, ছুটি নিয়ে দেশে ফিরছি। সাঁওতাল পরগনার যে জায়গায় আমার কর্মস্থল ছিল, সেখান থেকে রেল স্টেশনে যেতে হলে প্রায় 30 মাইলেরও উপর পথ পার হতে হবে। এমনি সেমনি পথ নয়, পাহাড়ে পথ। এক এক মাইল হচ্ছে তোমাদের 2-3 মাইলের ধাক্কা। তার উপরে রাতের বেলায় পথে বাঘ ভাল্লুকের সঙ্গেও আলাপ হওয়ার সম্ভাবনা নেহাত কম নয়। সকালবেলা বেরোলেও মাঝপথে সন্ধ্যা হবেই, তখন একটা আশ্রয়ের দরকার। মাঝপথের কাছাকাছি স্থানীয় রাজার একটা শিকার কুঠি ছিল। রাজা আর তার বন্ধুরা শিকারে বেরোলে এই কুঠি হতো তাদের প্রধান আস্তানা। রাজার ম্যানেজারের সঙ্গে আলাপ ছিল। তাকে গিয়ে অনুরোধ জানালুম শিকার কুঠিতে এক রাতের জন্যে আমাকে মাথা গুঁজবার ঠাঁই দিতে হবে। ম্যানেজার বললেন, এখন শিকারের সময় নয়, কুঠি খালি পড়ে আছে। আপনি এক রাত কেন, 1 মাস থাকতে পারেন। এখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট টেলর সাহেবও আজ রাতটা এখানেই বিশ্রাম করবেন। কুঠিটাতে আরও ঘর আছে, যদিও আপনার থাকার অসুবিধে হবে না। কিন্তু 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 কি? কিন্তু আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি? কেন পারবো না? কেন? লোকের মুখে শুনি কুঠিটাতে নাকি অপদেবতার ভয় আছে। অপদেবতা? হ্যাঁ, অপদেবতা ছাড়া আর কি বলবো বলুন। কুঠির পাশেই শালবনের ভেতর সাঁওতালদের এক ভুতুড়ে দেবতা আছে। সেই দেবতা নাকি ভূতের রাজা। তার ভয় সাঁওতালরা পর্যন্ত সন্ধ্যের পরও পাড়া মারায় না। তারা বলে তাদের দেবতা নাকি রাতের বেলায় কুঠি ভেতরে ঘুমোতে আসে। আমি তো হো হো করে হেসে উঠে বললুম, তা বেশ তো, মানুষ হয়ে দেবতার সঙ্গে রাত্রিবাস করব, এটা তো মস্ত পুণ্যের কথা। আমি রাজি, আমি রাজি। ম্যানেজার বললেন, আমি অবশ্য সব ছেলে মানুষই কথায় ততটা বিশ্বাস করি না, তবু বলা তো যায় না। যথা সময়ে ডুলিতে চড়ে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগেই শিকার কুঠিতে পৌঁছলুম। ডুলি বেয়ারা বলে গেল মাইল 3 তফাতে একটা গাঁয়ে গিয়ে তারা আজকে রাতটা কাটাবে, কাল সকালে আবার ডুলি নিয়ে আসবে। কুঠির বারান্দায় একখানা বেতের চেয়ারে বসে টেলার সাহেব তামাকের পাইপ টানছিলেন। সাহেবের সঙ্গে আমারও বেশ পরিচয় ছিল। আমাকে দেখে সাহেব বললেন, এই যে গুপ্ত যে, তুমি কোথায় যাচ্ছ? ছুটি নিয়ে দেশে ফিরছি। আর তুমি? ও, আমি তো হোমে ফিরছি। তুমি কি আজ এখানেই থাকবে? হ্যাঁ সাহেব। ও, বেশ বেশ বেশ, দুজনে একসঙ্গে বেশ রাত কাটানো যাবে। এই ভালো হলো। হোয়াটসে? দুজন কেন সাহেব, আমরা তো 3 জন। কি বলো, 3 জন আবার কে? তুমি কি আমার অর্ডারের কথা বলছো? ও, তাকে আমি মানুষের মধ্যেই গণ্য করি না।
আরে না না সাহেব, তোমার আর্দালির কথা বলছি না। তবে কি কুঠির দারোয়ানের কথা ভাবছ? না 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 না, সে তো রাত্রে এখানে থাকে না। দেন, আরে না না, আমি দারোয়ানের কথাও বলছি না। তুমি কি শুনোনি সাহেব, সাঁওতালদের এক দেবতা রাত্রে আমাদের সঙ্গী হতে পারেন? আহা, শুনেছি বটে, তবে সে রূপকথার এক পর্ণও আমি বিশ্বাস করি না। তুমি করো নাকি? আরে করলে কি এখানে একলা রাত কাটাতে আসি? টেলার পাইপে 3-4টে টান মেরে বলল, দেখো গুপ্ত, সাঁওতালদের ওই দেবতাটিকে আমি দেখেছি। এমন বিভৎস দেবতা পৃথিবীতে আর দুটি নেই। তাকে দেখে আমার ভারী ভারী পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? বাবা, তাই ঠিক করেছি, কাল যাবার সময় তাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। ইংল্যান্ডে আমার বাড়ির বৈঠকখানায় তাকে সাজিয়ে গুছিয়ে রেখে দেব। আমার বন্ধুরা তাকে দেখলে খুব তারিফ করবেন। আমি হেসে বললুম, তাহলে বোঝাই যাচ্ছে কাল থেকে দেবতা আর কুঠির ভিতরে শুতে আসবে না। তবে এইবেলা তাকে একবার দর্শন করে আসি। তবে তার আড্ডা কোথায়? টেলার আঙুল দিয়ে ওদিকে দেখিয়ে বললে, ওই যে ওইখানে, মিনিট খানেকের পথ। পায়ে পায়ে এগিয়ে গেল। কুঠির পাশেই অনেকগুলো শাল গাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে। তাদেরই ছায়ায় একটা পাথরের ঢিবির উপরে মানুষের মতো উঁচু একটা মূর্তিকে দেখতে পেল। মূর্তিটা রং করা কাঠের। তার দেহ মাপে মানুষের মতন বটে, কিন্তু তার মুখ দানবের মতন প্রকাণ্ড। আর সে মুখের ভাব ভীষণ ভয়ঙ্কর। দেখলে বুকের কাঁচটা ছ্যাঁত ছ্যাঁত করতে থাকে। মাথার চুলগুলো সাপের মতো ঝুলছে, কান দুটো হাতির মতো, মুখখানা খানিক সিংহ আর খানিক ভাল্লুকের মতো। দুটো গোল গোল কাঁচের চোখ একেবারে আগুনের মতো জ্বলছে। হাঁ করা বড় বড় দাঁতওয়ালা মুখের ভেতর থেকে রাঙা টকটকে লকলকে জিভের আধখানা বাইরে বেরিয়ে পড়ে ঝুলছে। কাঁধ ও মুন্ডের মাঝখানে গলাটা দেখলে মনে হয় কে যেন একটা লিকলিকে সরু বাঁখারির উপরে মুখখানাকে বসিয়ে দিয়েছে। হাত দুখানা বাঘের থাবার মতো। কোমরের কাছ থেকে পা পর্যন্ত দেহর কোনো অঙ্গ দেখা যাচ্ছে না। কাঠকে খুদে আর কোনো অঙ্গই গড়া হয়নি। মূর্তির গায়ের রং আলকাতরার মতো কালো, আর মুখের রং খানিক সাদা, খানিক তামাটে এবং খানিক হলদে। ভাবলুম, এ মূর্তি যদি সত্য সত্য রাত্রে কুঠির ভিতরে ঘুমোতে আসে, তাহলে আমাদের ঘুম এ জীবনে আর ভাঙবে কি? ধীরে ধীরে কুঠির দিকে ফিরে এলো। টেলার পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে কি যেন দেখছিল। আমাকে দেখে সে বললে, গুপ্ত, খুব ঝড়ে ঝড় বৃষ্টি আসছে, ওই দেখো। সত্য কথা, পশ্চিমের আকাশখানা আচম্বিতে ঠিক যেন কালো কোষ্ঠী পাথরের মতো হয়ে গেছে। ঝড় উঠতে আর দেরি নেই। ঝড় এসে সমস্ত অরণ্যকে জাগিয়ে দিয়ে গেছে। এখন বৃষ্টি পড়ছে মুষলধারে। অনেক রাত টেলারের নিমন্ত্রণ নিয়ে তার সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ আগে ডিনার খেয়েছে। এখন টেলার তার ঘরে হয়তো দিব্যি আরামে নিদ্রা দিচ্ছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। ভূত টুত কিছুই মানি না, তবু কেন জানি না মনটা কেমন খুঁতখুত করছে।
রাজার সেই ম্যানেজারের কথাগুলো আর সাঁওতালি দেবতার সেই ভয়ানক মুখখানা মনের ভেতর দিয়ে ক্রমাগত আনাগোনা করছে। যত তাদের ভুলবার চেষ্টা করি, আজে বাজে নানান কথা ভেবে, তত যেন তারা মনের উপরে আরো গাঢ় হয়ে চেপে বসে, নরম মাটির উপরে ভারী পায়ের দাগের মতো। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে ঝোড়ো হাওয়া, দমকা হাওয়া এসে সরিয়ে দিচ্ছে গাছপালা, যেন কোনো আহত আত্মার কান্না। চারিদিক থেকে বনের গাছপালাগুলো মরমর করে যেন কোনো শত্রুকে অভিশাপ দিচ্ছে। তারই ভিতর থেকে একবার শুনলুম হায়নার অট্টহাসি, একবার শুনলুম শৃগাল দলের মরা কান্না, একবার শুনলুম বাঘের গর্জন। হঠাৎ আমার ঘরের দরজার উপরে দুমদুম করে আঘাত হলো। ধর্মর করে আমি বিছানার উপর উঠে বসলাম। সে কি আসছে? সেই কি আসছে? দরজার উপরে আর কোনো আঘাত হলো না। ঝোড়ো হাওয়ার ঝাপটায় দরজা নড়ে উঠেছে নিশ্চয়ই। নিজের কাপুরুষতার জন্য মনে মনে নিজেই লজ্জিত হয়ে আবার শুয়ে পড়বার চেষ্টা করছি, এমন সময় বাইরে থেকে ক্ষণক্ষণে ঝাঁঝালো গলায় কারো গান শুনলুম। এ তো সাঁওতালি ভাষা, নিশ্চয়ই কোনো সাঁওতাল গান গাইছে। কিন্তু এত রাত্রে, এমন ঝড় বাদলে, এই হিংস্র জন্তু ভরা গভীর অরণ্যের মধ্যে কে সাঁওতাল মনের আনন্দে শখ করে গান গাইতে আসবে? আবার দরজার উপরে ঘন ঘন আঘাত হলো, এবারে আরো জোরে। আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। এ তো ঝড়ের ধাক্কা নয়, এ যে সত্য সত্যই কে দরজা ঠেলছে, আর ঠেলেই চলেছে। তবে কি সে এসেছে? তবে কি সে এখানে ঘুমোতে এসেছে? আবার কারো গান শুনল, এবারে আমার খুব কাছে, একেবারে কুঠির বারান্দার উপরে। সেই তীব্র ক্ষণক্ষণে গলার গান। হঠাৎ উল্টো বিপদ, কুঠির ভিতর দিককার দরজায় ঘন ঘন আঘাত। ভিতরে বাইরে বিপদ দেখে প্রায় যখন হাল ছেড়ে দিতে বসেছি, এমনই সময় শুনল, For God's sake, দরজা খোলো, শিগগির। এ তো টেলারের গলা। বাঁচল। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিল। টেলার হুড়মুড় করে ঘরের ভেতর ঢুকে পড়ল। তার চোখ মুখ একেবারে পাগলের মতো, তার হাতেও বন্দুক। আমি তাকে দু হাতে চেপে ধরে বললুম, মিস্টার টেলার, কি হয়েছে? এত রাত্রে কি দরকার তোমার? টেলার দেয়ালে ঠেসান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললে, গুপ্ত, আমার ঘরের দরজায় ক্রমাগতকে লাথি মারছে আর গান গাইছে। তুমি কি আমার ঘরের দরজায় কাছে গিয়ে আমাকে ডাকছিলে? আমি বললুম, আরে না, আমি আমার বিছানা ছেড়ে এক পাও নড়িনি, কিন্তু আমারও ঘরের দরজা কে যে নাড়ছে আর গান গাইছে। ওই শোনো।
ಹುಳುಕು ಬರುದೇ ಕಾಸಿರಿನ್ ঘণ্টাবারে মাকাবার হুলুকু বরুধে কাসিরি। দুমদুম করে আমার ঘরের দরজায় আবার দুবার প্রচণ্ড আঘাত হল। সঙ্গে সঙ্গে সেই গান, হুলুকু বরুধে কাসিরি ঘণ্টাবারে মাকাবার হুলুকু বরুধে। আচমকা আবার একটা ঝড়ের ঝাপটা এসে দরজা জানলার উপর আছড়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে একটা খড়খড়ি দুমদাম করে খুলে গেল। সঙ্গে সঙ্গে বিদ্যুতের আলোয় স্পষ্ট দেখল বারান্দার উপরে কার একটা জীবন্ত ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে। কি কেউ ও কি সেই যে প্রতি রাত্রে এখানে ঘুমোতে আসে? আমার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠল। এমন সময় টেলারের বন্দুক দুম করে গর্জে উঠল। সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটা সাত করে বারান্দার একপাশে আমাদের চোখের আড়ালে সরে গেল। টেলার সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল, গুপ্ত, গুপ্ত, জানলা বন্ধ করে দাও, জানলা বন্ধ করে দাও। পা চলতে চাইছিল না, কিন্তু পাছে টেলার মনে করে বাঙালি কাপুরুষ। সেই ভয়ে নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানলার পাল্লা দুটো আবার বন্ধ করে দিল। টেলার টলতে টলতে আমার বিছানার উপর বসে পড়ে বললে, গুপ্ত, কিছু মনে করো না। আমি আমি আজ তোমার সঙ্গে এই বিছানাটায় রাত কাটাবো। বাইরে আবার কে গান গাইবে, সকালবেলা, কিন্তু তখনও সমানভাবে বৃষ্টি ঝরছে আর ঝরেই চলেছে। আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালো। সারা আকাশখানা যেন কালো মেঘের ঘেরাটোপ দিয়ে ঢাকা। সূর্যকে যেন আজ কোনো অন্ধকার রাহু গ্রাস করে ফেলেছে। যত দূর নজর চলে খালি দেখা যায় অগণ্য শ্যামল তরুর বিরাট সভা আর শৈলমালার গর্বোন্নত শিখর, এবং তারই ভিতরে এসে পড়ছে তীরের চকচকে ফলার মতো বৃষ্টির অশ্রান্ত ধারাগুলো। কোথাও পশু পক্ষী কীট পতঙ্গ বা কোনো জীবের চিহ্ন পর্যন্ত নেই। পথের ওপর দিয়ে ক্রুদ্ধ জলস্রোত যেন কোনো অদৃশ্য শত্রুকে বেগে আক্রমণ করতে ছুটে চলেছে। হঠাৎ বারান্দার এক কোণে চোখ গেল। কাপড় মুড়ি দিয়ে কে একজন শুয়ে রয়েছে। কাছে গিয়ে তাকে ডাকল, এই এই, কে তুই? বার কয়েক ডাকাডাকির পর কাপড়ের ভিতর থেকে একখানা সাঁওতালি মুখ বেরোলো। কে তুই? তোর নাম কি? আমি ঠাকুরের পূজারি গো। ঠাকুর? কে ঠাকুর? যিনি এই শালবনে থাকেন। বটে, এখানে কি করছিস? ঠাকুর রোজ রাতে এখানে ঘুমোতে আসেন গো, তাই আমিও তার সঙ্গে সঙ্গে আসি। কাল রাত্রে তাহলে তুই দরজা ঠেলছিলি, তাই না? আমিও ঠেলছিলুম, ঠাকুরও ঠেলছিলেন গো। আর গান গাইছিল কে? গান আমি। এমন সময় টেলারও ঘর থেকে বেরিয়ে এলো। তাকে সব কথা খুলে বলল। টেলার তো শুনেই মহা খাপ্পা। ঘুষি পাকিয়ে পুরুতের দিকে ছুটে যাওয়া মাত্র সে এক লাফে বারান্দার রেলিং টপকে বাইরে পড়েই বনের ভেতরে অদৃশ্য হয়ে গেল। টেলার বললে, রাস্কেল, রাস্কেলকে ধরতে পারলে একেবারে দেখিয়ে দিত। সারা রাত কি অশান্তিতেই না কেটেছে। আমি বললুম, যাক, যা হবার তা তো হয়েই গেছে, এখন আমাদের কি উপায় হবে?
কুঠির দারোয়ানও এলো না, জুলি বেয়ারাও এই দুর্যোগে বোধহয় আসবে না। আমরা যাবো কেমন করে? টেলার বললে, আমাকে যেমন করেই হোক আর যেতেই হবে। বম্বে যাওয়ার টিকিট আমি কিনে ফেলেছি। উপায় থাকলে তোমাকেও আমি স্টেশন পর্যন্ত পৌঁছে দিতুম, কিন্তু আমার 2 সিটার গাড়ি, আমি আমার অর্ডারলি, তুমি তোমার চাকরা তোমার মালপত্র অতটুকু গাড়িতে ধরবে না। কাজেই তোমাকে এখানে ফেলে রেখেই আমাকে যেতে হবে। অর্ডারলি, অর্ডারলি। টেলারের আড়দালি এসে সেলাম করলে। টেলার বললে, আমার মালপত্র সব গুছিয়ে নিয়ে গাড়িতে তোলো। তারপর শালবন থেকে সেই কাঠের পুতুলটাও তুলে নিয়ে আসো, কুইক। আমি বললুম, এই তুমি কি সত্যি সত্যি ওই পুতুলটা নিয়ে ইংল্যান্ডে যেতে চাও? অবভিয়াসলি, আমার যেই কথা সেই কাজ। আবার রাত এলো। বৃষ্টি এখনো থামেনি। আমি এখনো কুঠিতে বন্দি হয়ে আছি। টেলার চলে গেছে এবং যাবার সময় সাঁওতালদের ভূতের রাজাকেও সঙ্গে করে নিয়ে গেছে। সে আর এই কুঠির ভিতরে ঘুমোতে আসবে না। যাই হোক, চোখে ঘুম আসছিল না। একখানা ইংরেজি নভেল বার করে পড়তে বসল। ঘণ্টা দেড়েক পড়ার পরেই তন্ত্রার আবেশ এলো। আলোটা কমিয়ে দিয়ে শয়নের উপক্রম করছি, এমন সময় শুনলুম বাইরের সিঁড়ির উপর আওয়াজ হলো, ঠিক যেন কাঠের আওয়াজ। ঠক ঠক করতে করতে আওয়াজটা আমাদের ঘরের কাছে বরাবর। তারপর দরজার উপরে শুনলুম ধাক্কার পর ধাক্কা। কি আপদ! আরে টেলার তো পুতুলটাকে নিয়ে কোন সকালে বিদায় হয়েছে, এ আবার কি জ্বালাতে এলো? নিশ্চয়ই সে সাঁওতাল পুরুত বেটা। সে হতভাগা রোজ রাত্রে এখানে আরাম করে ঘুমোয় আর চারিদিকে রটিয়ে দেয় কুঠির ভিতরে ভূতের রাজা শুতে আসেন। ধাক্কার জোর ক্রমেই বেড়ে চলল। একবার ভাবলুম দরজা খুলে পুরুতটাকে লাথি মেরে তাড়িয়ে দিই। তারপর মনে হলো সে কাজ ঠিক হবে না। এই দুর্যোগে বিজন জঙ্গলের ভিতরে রাত্রে আমি একলা এখানে বসে আছি। যদি কোনো দুষ্ট লোক কুমতলবে এসে থাকে। বন্দুকটা নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। দরজার এক জায়গায় একটা ছ্যাঁতা ছিল। বন্দুকের নলটা সেইখানে রেখে চেঁচিয়ে বললুম, কে আছো? চলে যাও, নইলে নইলে আমি এখনই বন্দুক ছুড়ব। কোনো জবাব নেই। দরজার উপরে ধাক্কাও থামল না। এখনো এখনো আমার কথা শোনো, নইলে। বাইরে বিশ্রী গলায় কি হাসতে লাগলো। আমি বন্দুকের ঘোড়া টিপল। সঙ্গে সঙ্গে দরজার উপরে ধাক্কাও থেমে গেল। ঠক ঠক করে একটা আওয়াজ ঘরের কাছ থেকে দূরে সরে যেতে লাগলো। তারপর কুঠির সিঁড়ির উপর শব্দ শুনলাম। খানিক পরে অনেক দূর থেকে আবার সেই বিশ্রী হাসি শোনা গেল। সে হাসি অমানসিক। শরীরে রক্ত যেন জল করে দেয়।
সকালে দরজা খুলতেই কাঁচা সোনার মতন কচি রোদ এসে ঘরখানা যেন হাসিতে ভরিয়ে তুললে। রোদ দেখে মনটা বেশ খুশি খুশি হলো। বারান্দায় বেরিয়েই দেখি এক কোণে কাপড় মুড়ি দিয়ে কে শুয়ে রয়েছে। তেড়ে গিয়ে মারলুম তাকে এক ধাক্কা। ধর্মর করে সে উঠে বসল। সেই সাঁওতাল পুরুতটা। ক্রুদ্ধস্বরে বললুম, এই এই, কাল আবার এখানে কি করতে এসেছিলি? ভারী চালাকি পেয়েছিস না? লোকটার মুখের ভাব একটুও বদলানো না। শান্ত স্বরে বললে, আমার ঠাকুর কাল এখানে ঘুমোতে এসেছিলেন, আমিও তাই এসেছিলাম গো। ঠাকুর? তো ঠাকুর কোথায়? সাহেব তো তাকে কালকেই নিয়ে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেখানেই আসেন। মিথ্যে কথা, একেবারেই মিথ্যে কথা। আমি নিজের চোখে দেখেছি টেলার তাকে কালকেই নিয়ে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেখানেই আসেন। কুঠি থেকে বেরিয়ে ছুটে পাশের শালবনে গিয়ে হাজির হলো। সবিষয় দেখলুম ভূতের রাজা চোখ পাকিয়ে লকলকে জিভ বার করে ঠিক সেইখানে দাঁড়িয়ে আছে। আর 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 ও কি? মূর্তির পেটের উপর একটা গর্ত, ঠিক যেন বন্দুকের গুলির দাগ। গর্তের চারপাশে রক্ত জমাট হয়ে আছে। মূর্তির আরো নানা জায়গাতেও রক্তের চিহ্ন। তবে কি আমার বন্দুকের গুলি? ভাবতে পারলুম না। মূর্তির দিকে আর তাকাতেও পারলুম না। কেমন একটা অজানা ভয়ে আমার সমস্ত শরীর আচ্ছন্ন হয়ে গেল। প্রাণপণে দৌড়ে সেখান থেকে পালিয়ে এলো। কলকাতায় ফিরে এসে খবরের কাগজে এই বিবরণ পড়লুম। সাঁওতাল পরগনার পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার জে টেলার কর্ম হইতে অবসর লইয়া বিলাতে যাইতেছিলেন, কিন্তু পথের মধ্যে এক বিপদে পড়িয়া খুব সম্ভব তিনি প্রাণ হারাইয়াছেন। স্থানীয় জঙ্গলের ভিতরে তার মোটর গাড়ি পাওয়া গিয়াছে। মোটরের উপরে, ভিতরে ও চারিপাশে রক্তের দাগ, কিন্তু মিস্টার টেলার এবং তার আর্দালির কোনো সন্ধান পাওয়া যাইতেছে না। পুলিশ সন্দেহ করিতেছে মিস্টার টেলার এবং তার আর্দালিকে ব্যাঘ্র বা অন্য কোনো হিংস্র জন্তু আক্রমণ করিয়াছে। নিকটস্থ জঙ্গলে এক নরখাদক ব্যাঘ্রেরও খোঁজ পাওয়া গিয়াছে। সেই ভুতুড়ে মূর্তির গায়ে যে রক্তের দাগ লেগেছিল, তাহলে সে রক্ত হচ্ছে হতভাগ্য টেলারের আর তার আর্দালির গায়ের রক্ত। এবং সেই সাঁওতাল পুরুষটাই নিশ্চয় কোনো গতিকে খবর পেয়ে ভূতের রাজাকে আবার শালবনে ফিরিয়ে এনেছিল। মনকে এই বলে প্রবতি দিলুম বটে, কিন্তু প্রতিজ্ঞা করলুম শিকার কুঠিতে আর কখনো রাত্রিবাস করব না। কিসে কি হয় কে জানে। শুনছিলেন ভূতের রাজা। এর পরের গল্প খামেনের মমি। শুনতে থাকুন হেমেন্দ্র কুমার রায়ের কলমে খামেনের মমি। ইউরোপ বেরিয়ে ফিরছি। ফেরবার মুখে একবার জাহাজ থেকে নেমে নীল নদের দেশ অর্থাৎ মিশর দেশকে দেখতে গেলাম। আর যাই বলেন, প্রাচীন মিশর আর নেই। যে মিশরের অতীত কীর্তি, বিপুল সভ্যতা, বিচিত্র শিল্প গৌরব, দিগ্বিজয়ী রাজগণ ও পরাক্রমশালী পুরোহিতবৃন্দ সমস্ত জগতের বিস্ময় ও শ্রদ্ধা আকর্ষণ করে,
তাকে আজ কেবল ইতিহাসের পৃষ্ঠাতেই খুঁজে পাওয়া যায়। তার পিরামিড ও দেবপূজার মন্দির আজও অক্ষয় আছে বটে, এবং তা মরুভূমির প্রান্তেই দাঁড়িয়ে আছে। চিত্রে ও ভাস্কর্যে তার সন্তানদের আজও দেখা যায়। সেদিনকার নীলনদ কিন্তু আজও সেই একই সঙ্গীত গেয়ে সমুদ্রের সন্ধানে ছুটে চলে। কিন্তু প্রাচীন মিশরীদের একজনও বংশধর পৃথিবীর বুকে আজ বর্তমান নেই। একটা অত বড় জীবন্ত জাতি কেমন করে এমন নিঃশেষে বিলুপ্ত হয়ে গেল ভাবলে রহস্য বলে মনে হয়। আজ যাদের মিশরী বলে ডাকা হয় তারা হচ্ছে এক সম্পূর্ণ নতুন এবং আধুনিক জাতি। এই নতুন জাতির দেশে গিয়ে সেই মৃত পুরাতন জাতির অনেক শিল্পকীর্তি আর গৌরবের নিদর্শন দেখলাম। মনটা কেমন উদাস হয়ে গেল জানেন। কার্নাকের মন্দিরের সামনে বসে বসে খানিকক্ষণ পুরাতন মিশরকে ভাবতে চেষ্টা করছি। হঠাৎ একজন বৃদ্ধ বেদুইন আমার সামনে এসে দাঁড়ালো। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে লক্ষ্য করলে, তারপর আমার আরো কাছে সরে এসে চুপি চুপি বললে, হুজুর, মমি কিনবেন? খুব ভালো মমি আছে। বলে রাখা ভালো, সেকালকার নানান জিনিস কেনা ছিল আমার এক মস্ত বাতিক। মমি কাকে বলে সকলেই জানেন বোধহয়, তবুও বলে রাখি, প্রাচীন মিশরীরা বিশ্বাস করত মানুষের প্রাণ বেরিয়ে গেল সে মরে না। শেষ বিচারের দিন দেবতার কাছে গিয়ে প্রত্যেক মৃত ব্যক্তিকে জবাবদিহি করতে হয়। ওসিরিস হচ্ছেন শেষ বিচারকর্তা এবং অমর জীবনের দেবতা। প্রাচীন মিশরীরা মানুষের মৃতদেহগুলোকে রাসায়নিক ঔষধের প্রভাবে নষ্ট হতেই দিত না। কবরের ভিতরে সেই অক্ষয় দেহগুলোকে তারা রেখে দিত চূড়ান্ত বিচারের দিন ওসিরিসের সামনে নিয়ে যাওয়ার জন্য, কারণ তারা আবার জীবন্ত হয়ে সেই দিন নিজেদের কাহিনী বলবে। এইরকম রাসায়নিক ঔষধের প্রভাবে সুরক্ষিত মৃতদেহেরই নাম মমি। পুরাতন সমাধি খুঁড়ে এমনই অসংখ্য মমি পাওয়া গেছে। পৃথিবীর সব দেশেই জাদুঘরে আর ওই খেয়ালি লোকের বাড়িতে খুঁজলে এরকম মমি আজও দেখতে পাওয়া যাবে। কলকাতার জাদুঘরেও এমনই একটা মমি আছে, যদিও সেটি আজ আর আস্ত নেই। বলা বাহুল্য, অনেকদিন থেকে আমারও একটা মমি কিনবার শখ ছিল। যথেষ্ট দর কষাকষির পর বেদুইন বুড়োর কাছ থেকে যে মমিটা আমি কিনলাম তার ভিতরে কিছু নতুনত্ব ছিল। এটা হচ্ছে একটা অত্যন্ত বামুনের মমি। বামুন মানে ওই যারা খড় বাঁকায়, বেশি না, মাথায় 2.5 ফুটের বেশি হবে না। 4000 বছর আগে এই বামন অবতারটি প্রাচীন মিশরের কৌতুকপূর্ণ দৃষ্টি আকর্ষণ করত। এরকম সুরক্ষিত মমি বড় একটা চোখে পড়ে না জানেন। দেখলেই মনে হয় প্রাণ পেলে আজও যেন এ হেসে খেলে চলে ফিরে বেড়াতে পারে। শেষমেশ এই বামনের মমি নিয়ে সানন্দে ভারতগামী জাহাজে গিয়ে উঠলাম। লোকে কি বলে জানেন? লোকে বলে আমার বাড়িটি নাকি একটা ছোটখাটো মিউজিয়াম। অতীতের আর বর্তমানের নানা দেশের নানান অদ্ভুত জিনিস দিয়ে আমার বৈঠকখানা সাজানো। তারই মাঝখানে একটা গ্লাস কেসের ভিতরে আমি সেই বামনের মমিটিকে দাঁড় করিয়ে রাখলাম। মা তো রেগেই অস্থির। অত্যন্ত ভয় পেয়ে তিনি বলতে লাগলেন, ছি 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 ছি, গেরস্তের বাড়িতে কোন দেশের কোন জাতের একটা শুকনো মরা এনে রাখা, উফ, সংসারের অমঙ্গল হবে যে রে। অবশ্য অনেক বন্ধুও বিদ্রোহ প্রকাশ করল জানেন। কোনো কোনো বেশি ভীতু বন্ধু সন্ধ্যার পর আর আমার বৈঠকখানায় ঢুকতে রাজি হতেন না। আমি কিন্তু সমান অটল।
সকলকে বোঝাতে লাগলাম, আরে কোনো ভয় নেই, মরা গরু ঘাস খায় না। 4000 বছর আগে যে মরেছে, এই 20 শতাব্দীতে আর সে কাউকে ভয় দেখাতে পারবে? হ্যাঁ। কিন্তু মাসখানেক পর থেকে একটা নতুন ব্যাপার লক্ষ্য করলাম। যখন মমিটা কিনেছিলাম তখনই বামন মূর্তির 2 চোখ বন্ধ ছিল, কিন্তু আজকাল দেখছি এর চোখ দুটো ধীরে ধীরে খুলে আসছে। মাস 2 পরে সেই বামন সম্পূর্ণরূপে চোখ মেলে তাকালো, যদিও সে চোখে পলক পড়ে না এবং তাতে জীবনের কোনো লক্ষণই নেই। তবু এমন অস্বাভাবিক ব্যাপার দেখে আমারও মনটা কেমন খুঁতখুত করতে লাগলো। কিন্তু আমার এক ডাক্তার বন্ধু শেষটায় আমায় বুঝিয়ে দিল, জলবায়ুর পরিবর্তনের জন্যই এমন ব্যাপারটা ঘটেছে। জলবায়ুর পরিবর্তনে দরজা জানলার কাঠ যেমন ফাঁকা হয়ে যায়, এও তেমনই আর কি। ডাক্তার বন্ধুর কথা শুনে আমার মনের খটকাটা গেল বটে, কিন্তু 3 কয়েক পরে এমন এক আশ্চর্য ঘটনা ঘটল। অনেক রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। বিছানায় শুয়ে শুয়ে শুনলাম বাইরের ঘর থেকে কিসের শব্দ আসছে, যেন কেউ কোনো আলমারির কাঁচের উপরে ঘন ঘন আঘাত করছে। কি ব্যাপার? বৈঠকখানায় চোর তো ঢুকলো নাকি? ধর্মড়িয়ে বিছানার উপর উঠে বসলাম। সঙ্গে সঙ্গে রাত্রির স্তব্ধতা ভেঙে আরো জোরে একটা শব্দ হলো, যেন এক রাশ কাঁচ ভেঙে পড়ল কোথাও। আমি আর স্থির থাকতে পারলাম না। চোর ধরবার জন্য দ্রুত পদে বাইরের ঘরে গিয়ে হাজির হলাম। তাড়াতাড়ি আলো জেলে কিন্তু চোর টোর কিছুই দেখতে পেলাম না, কেবল গ্লাস কেসটা ভেঙে রয়েছে এবং বামুনের মমিটা ঘরের মেঝের উপরে উপুর হয়ে পড়ে রয়েছে। অবাক হয়ে খেলাম বটে, তবু মনকে এই বলে প্রবোধ দিলাম যে হয়তো কোনো গতিকে মমিটা টলে কাঁচের উপর এসে পড়া দিয়ে গ্লাস কেসটা ভেঙে এই ব্যাপার ঘটেছে। পরদিন গ্লাস কেসটা মেরামত করিয়ে মমিটাকে তার ভেতরে আবার রেখে দিলাম। কাউকে ব্যাপারটা জানানোর দরকার মনে করলাম না, কারণ যদি বলি 1000 বছরের পুরনো মমি আবার গ্লাস কেস ভেঙে পালাবার চেষ্টা করছে, তাহলে লোকে আমাকে পাগলের ওষুধ খেতে বলবে। কারণ সত্যি সত্যি তা হয়তো অসম্ভব। শরীরটা সেদিন একদম ভালো ছিল না। সন্ধ্যার সময়ে রাত্রের আহারাদি সেরে নিয়ে বৈঠকখানার সোফায় বসে বিশ্রাম করছি। হঠাৎ দাঁড়োয়ান এসে জানালো একজন বিদেশি লোক আমার সঙ্গে দেখা করতে চাইছে। আগন্তুকের একখানা কার্ড সে আমায় দিল। তাতে লেখা রয়েছে এমিন পাশা, কায়রো। বড় বিস্মিত হলাম। ইজিপ্টের রাজধানী কায়রো, সেখানকার কাউকে তো আমি চিনি না। তবে কে এমিন পাশা? আমার কাছে তার কি দরকার? যাই হোক, দারোয়ানকে বললাম তাকে ভিতরে পাঠিয়ে দিতে। মিনিট খানেক পরে যে মূর্তি ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো, তাকে দেখবার কল্পনা পর্যন্ত আমি করিনি। মাথায় সে প্রায় 6.5 ফুট উঁচু, তার উপরে একটা ফেস টুপি থাকার দরুন তাকে আরো বেশি লম্বা দেখাচ্ছিল। চওড়ায় তার দেহ রীতিমতো শীর্ণ। একটা কমফর্টার দিয়ে প্রায় তার সারা মুখ ও গলা ঢাকা। তার ভিতর থেকে দেখা যাচ্ছে কেবল চশমা পরা 2 তীক্ষ্ণ চোখ এবং নাক ও গলার সামান্য অংশ মাত্র। পরনে হাঁটু পর্যন্ত ঝোলানো একটা কোট আর ইজার। আগন্তুককে দেখেই মনের ভিতর
কেমন একটা অজানা অদ্ভুত ভাব জেগে উঠল। অত্যন্ত ভরাট গলায় আগন্তুক ইংরেজিতে জিজ্ঞাসা করলেন, আপনি কি মিস্টার সেন? আগন্তুকের চোখের দৃষ্টি এত প্রখর যে সেদিকে তাকানো যায় না। চোখ নামিয়ে আমি বললাম, বসতে আজ্ঞা হোক মিস্টার এমিন পাশা, আপনার জন্য আমি কি করতে পারি? এমিন পাশা আমার সামনের একখানা চেয়ারে বসে পড়লেন। তারপর ধীরে ধীরে বললেন, মিস্টার সেন, সুদূর কায়রো থেকে আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। বাবা, তা আমার এতটা সম্মানের কারণ? এমিন পাশা সামনের টেবিলের উপর ঝুঁকে পড়ে বললেন, খামেনের মমি আপনার কাছেই আছে, তাই না? কি বললেন? খামেন? খামেন আবার কি? খামেন ছিল 4000 বছর আগে মিশরের এক বামুন পুরোহিত। মাস কয়েক আগে খামেনের সমাধি থেকে তার মমিটা একজন বেদুইন চুরি করেছে। ওসিরিসের অভিশাপে সেই হতভাগ্য বেদুইন আজ আর বেঁচে নেই। কিন্তু খবর পেলাম খামেনের মমিটা আপনার কাছেই আছে। কিন্তু সেই মমিটা আমি টাকা দিয়ে কিনেছি মিস্টার এমিন পাশা। সঙ্গে সঙ্গে পকেট থেকে একতাড়া নোট বের করে বললেন, কত টাকা পেলে আপনি খামেনের মমি আবার ফিরিয়ে দিতে পারেন? কত টাকা? আমি একটু বিরক্তই হয়েছিলাম। বললাম, দেখুন, মমিটা বেচবো বলে আমি কিনিনি, কিন্তু তাই টাকার লোভ আমাকে দেখাবেন না। এমিন পাশা কিন্তু তার দুই কনুই টেবিলের উপর স্থাপন করে হাত দুখানা কপালের উপর এমনভাবে রাখলেন যে তার চোখ দুটো আমার চোখের আড়াল হয়ে গেল। সেই অবস্থায় তিনি বললেন, মিস্টার সেন, খামেনের মমির উপরে আপনার কোনোই দাবি নেই। টাকা দিয়ে কেনেও যদি ওর ওপরে আমার দাবি না থাকে, তবে দাবি আছে কার? হ্যাঁ, ও মমির উপরে কোনো মানুষেরই দাবি নেই মিস্টার সেন। মমি টাকা দিয়ে কেনবার জিনিস নয়। ওসিরিস তাকে গ্রহণ করেছেন। ওসিরিস? হ্যাঁ, আরে সে তো সেই সেকেলে রূপকথার দেবতা। এমিন পাশার সারা দেহের উপর দিয়ে যেন একটা কম্পনের বিদ্যুৎ খেলে গেল। হঠাৎ চেয়ারের উপর সিধে হয়ে বসে কঠিন কর্কশ স্বরে তিনি বললেন, না, ওসিরিস কোনো রূপকথার দেবতা নন। আজকের এই দুদিনের সভ্যতা আধুনিক মানুষকে অন্ধ আর ভ্রান্ত করে তুলেছে, তাই তারা এমন কথা বলতে সাহস করে। ওসিরিস হচ্ছেন সর্বশক্তিমান, অমর জীবনদাতা। প্রাণ গেলেও মানুষের আত্মা বর্তমান থাকে মিস্টার সেন। প্রত্যেক মানুষের আত্মার দেহ ওসিরিস গ্রহণ করেন। শেষ বিচারের দিন পর্যন্ত সেই দেহ তারই তত্ত্বাবধানে থাকে। ভূত ভবিষ্যৎ বর্তমানে তিনি ছাড়া আর কারোরই অধিকার নেই সেই মানুষের মৃতদেহের ওপর। বেশ বেশ বেশ, তাহলে ওসিরিস নিজে এসে যেদিন দাবি করবেন সেই দিন না হয় আমি খামেনের মমিতাকে ফিরিয়ে দেব। এমিন পাশা আচম্বিতে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, নির্বোধ মানুষ, তাই নাকি? তবে দেখো। বলেই তিনি এক টানে তার মুখের কমফর্টার আর মাথার টুপিটা খুলে ফেললেন এবং চশমাখানা টেনে একদিকে ছুঁড়ে ফেলে দিলেন। তারপর আমার স্তম্ভিত দৃষ্টি এক অভাবিত অসম্ভব দৃশ্য দেখল। এমিন পাশার কাঁধের উপর যে মুখখানা জেগে রয়েছে তা কোনো জ্যান্ত মানুষের মুখের মতো নয়, কোনো জ্যান্ত মানুষের হতে পারে না।
সে হচ্ছে হাজার হাজার বছরের পুরনো অত্যন্ত বিশুষ্ক এক নরদেহ, অর্থাৎ ভীষণ এক মমির দেহ। মাথার উপর থেকে বিশীর্ণ মুখের দুপাশে তৈলহীন পিঙ্গল কেশপাশ লটপট করে তুলছে, এবং চিবুক থেকে তেমনই রুক্ষ শ্মশ্রুগুচ্ছ বুকের উপরে ঝুলে পড়েছে। এ মুখ আমি ইজিপ্টের জাদুঘরে দেখেছি। এ হচ্ছে স্বয়ং ওসিরিসের প্রস্তর মূর্তির মুখ। আমার মাথা ঘুরতে লাগলো, সারা দেহ অবশ হয়ে এলো যেন। ধীরে ধীরে আমার জ্ঞান বিলুপ্ত হয়ে গেল, এবং সেই সময় আমি এক অদ্ভুত বিভৎস অমানুষিক কণ্ঠস্বর শুনতে পেলাম। জাগ্রত হও, তুমি আবার জাগ্রত হও। খামে যখন আমার জ্ঞান হলো, দেখলাম আমি সোফার উপরে শুয়ে রয়েছি, এবং আমার মাথার কাছে বসে আমার মা আমার মুখে চোখে জলের ঝাপটা দিচ্ছে। সব কথা আমার মনে পড়ে গেল। তাড়াতাড়ি উঠে বসলাম। মা উদ্বিগ্ন স্বরে বললেন, হ্যাঁ রে বাবা, তোর কি হয়েছিল রে? আর এখানে এত গোলমালি বা হচ্ছিল কেন? ও মা, এ কি রে, এই গ্লাস কেসটাই বা ভাঙলো কি করে? আমি এক লাফে দাঁড়িয়ে উঠে দেখি গ্লাস কেসটা সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তার ভেতরে বামনের সেই মমিটা আর নেই। তাড়াতাড়ি মাকে ফিরে বললাম, মা মা এখানে এসে আর কাউকে দেখতে পেয়েছ? মা কিছুই বলতে পারলেন না। চেঁচিয়ে দাঁড়োয়ালকে ডাকলাম। তার মুখে জানলাম ফটক দিয়ে কেউ বাইরে বেরিয়ে যায়নি। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও এমিন পাশাপাশি মমির কোনো পাত্তা পাওয়া গেল না। ঘরের মেঝে শুধু কুড়িয়ে পেলাম এমিন পাশার সেই টুপি, চশমা, কমফর্টার, জামা, ইজের আর একজোড়া জুতো। আমি কি অসুস্থ দেহে কোনো বিশ্রী স্বপ্ন দেখেছি? না কোনো চোর ছদ্মবেশে এসে আমাকে ভয় দেখিয়ে ঠকিয়ে মূল্যবান মমিটাকে চুরি করে নিয়ে গেল? শুনছিলেন খামেনের মমি। এখনো যদি রহস্য ত্রিবেণীকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে সত্তর করে দিন। শুনতে থাকুন হেমেন্দ্র কুমার রায়ের কলমে শয়তান। পৃথিবীতে আশ্চর্য ঘটনা ঘটে অনেক, কিন্তু সেসব ঘটনায় বিশ্বাস করে এমন লোক অনেক পাওয়া যায় না। আমার জীবনেও একবার এমনই একটা ঘটনা ঘটেছিল, যা শুধু আশ্চর্য নয়, অত্যাশ্চর্যও বটে। তোমাদের কাছে আজ সেই কথাই বলবো। বিশ্বাস করতে ইচ্ছে হয় বিশ্বাস করো, বিশ্বাস না করলেও দুঃখিত হব না। সরকারি কাজে আমি তখন হাজারিবাগ অঞ্চলের এক জায়গায় থাকি। একটা মানুষ খেকো বাঘের অত্যাচারে সেখানকার লোকেরা পরিত্রাহী ডাক ছাড়ছে। তখন বারে বারে দেশি বিলেতি বহু শিকারীর গুলি হজম করেও সে বেঁচে আছে এমন খবর লোকের মুখে মুখে চলে ফিরে বেড়াচ্ছিল। লোকে বলে সে বাঘটা নাকি সাধারণ বাঘ নয়, বাঘের আকারে হিংস্র অবদেবতা। কেউ কেউ নাকি চোখের সামনে তাকে হাওয়ার সঙ্গে মিলিয়ে যেতে দেখেছে, তাকে মানুষের ভাষায় কথা কইতে শুনেছে। এমন লোকেরও অভাব নেই। বনের ভেতরে বসে
সে নাকি মেয়ে মানুষের মতন আর্তনাদ করে। তা সেই কান্নাকে মানুষের কান্না ভেবে জীবনের ভেতর ঢোকে, সে আর ফিরে আসে না। লোকে তাই তাকে শয়তান বলে ডাকে। শয়তানকে দেখলেই চেনা যায়, কারণ তার ল্যাজ নেই। হয়তো বনের ভেতরে অন্য কোনো জন্তুর সঙ্গে লড়াই করতে গিয়ে ল্যাজের গৌরব থেকে সে বঞ্চিত হয়েছে। কিন্তু লোকের বিশ্বাস শয়তানের এই লাঙ্গলহীনতাই তার অলৌকিকতার মস্ত প্রমাণ। বাঘের লেজ নেই, তাও কখনো সম্ভব? এসব গল্প যে মিথ্যে তাতে আর ভুল নেই। মানুষকে বাঘেরা প্রায়ই ভারী চালাক হয়, বড় বড় শিকারীও তাদের বধ করতে পারে না। তাই তাদের নামে এমনই সব গল্প শোনা যায়। বৃক্ষ বিশেষের আশ্চর্য শিকড়ের গুণে মানুষ বাঘের রূপ ধরতে পারে, এমন গল্প অনেক শুনেছি। কিন্তু আধুনিক যুগে নিতান্ত মূর্খ ভিন্ন, আর কেউ এসব গল্পে বিশ্বাস করে না। শয়তান যে সাধারণ বাঘ, একদিন তার প্রমাণ পেলাম। বন্ধু হরিশের সঙ্গে একদিন সন্ধ্যার আগে হরিণ মেরে ফিরে আসছি। আমাদের পিছনে পিছনে আসছিল মরা হরিণটাকে কাঁধে করে দুজন কুড়ি, আর বাঘের মতোই বড় আমার শখের কুকুর টাইগার। বনের একটা মোড় ফিরতেই সামনে দেখি পথের উপর বিড়ালের মতো কুণ্ডলি পাকিয়ে চুপ করে ঘুমিয়ে আছে মস্ত বড় একটা বাঘ। তার ল্যাজ নেই। পিছনের কুলিরা রুদ্ধশ্বাসে অস্ফুট স্বরে একসঙ্গে বলে উঠল, শয়তান, শয়তান। পর মুহূর্তে আমরা দুজনেই একসঙ্গে বন্দুক ছুড়লাম। শয়তান লাফিয়ে দাঁড়িয়ে উঠে আবার পড়ে গেল। সে আর নড়ল না। এত সহজে শয়তানকে ঘায়েল করে আমাদের আনন্দের আর সীমা রইল না। কুলি দুজনও মনের খুশিতে ধেই ধেই করে নাচ শুরু করে দিল। আশেপাশের গায়ে সে খবর তখনই ছড়িয়ে পড়ল। দলে দলে লোক শয়তানকে দেখতে আসে। অনেকে তার মৃতদেহের উপরে কিল, চর, লাথি বৃষ্টি করে মনের ঝাল ছেড়ে নেয়। অনেক কষ্টে তাদের থামিয়ে জোনা কয়েক কুলির সাহায্যে শয়তানের দেহ তুলে আবার নিজেদের বাসার দিকে আমরা রওনা হলাম। খানিক দূরে যেতেই বিরাট এক ক্রুদ্ধ দৈত্যের মতো সারা আকাশ জুড়ে একখানা মিশমিশে কালো মেঘ ছুটে এলো ভীষণ ঝোড়ো নিঃশ্বাস ছাড়তে ছাড়তে। শহরে বসে তোমরা এই মেঠো বুনো ঝড়ের কল্পনাও করতে পারবে না। দেখতে দেখতে পরেশনাথ পর্বতের আকাশভেদী চূড়া ধুলো মেঘের আড়ালে অদৃশ্য হয়ে গেল। বনের গাছপালা পাগলের মতো মাটির উপরে বারবার মাথা করবার চেষ্টা করে, আর যেন কার বিপুল ফুৎকারে সারা পৃথিবীর আলো কাঁপতে কাঁপতে নিভে যায়। খানিক তফাতেই একখানা পুরনো বাংলো ছিল। আমরা তাড়াতাড়ি তার ভিতরে গিয়ে আশ্রয় নিলাম। ঝড়ের পর এলো বৃষ্টি, সন্ধ্যার অন্ধকারকে সঙ্গে করে। একেবারে তুমুল বৃষ্টি। বুঝলাম আজ আর বাসায় ফেরা হবে না, কারণ এখান থেকে আমার বাসা অন্তত 5 মাইল তফাতে। মাঝে আবার নদী আছে। সেই পাহাড়ি নদী বৃষ্টি ধারায় পুষ্ট হয়ে এতক্ষণে দ্বিগুণ হয়ে উঠেছে নিশ্চয়ই। কুলিরাও চলে যেতে চাইল। বকশিসের লোভও যেন ওরা গ্রাহ্য করল না। তারা মোট 2টো কারণ দেখালো। প্রথমত, শয়তানের মৃতদেহের সঙ্গে তারা রাত্রিবাস করতে নারাজ। দ্বিতীয়ত, এই বাংলোয় আগে এক সাহেব থাকত, কারা নাকি
তাকে এই বাংলোয় খুন করেছিল। সেই থেকেই এই বাংলোয় কোনো মানুষ বাস করতে পারে না। সেই বৃষ্টিতেই কুলিরা বাংলো ছেড়ে পালালো। শিকারী মানুষ, সব রকম বিপদের জন্যই সর্বদা প্রস্তুত থাকতে হয়। সঙ্গে লণ্ঠন অবশ্য এনেছিলাম, তাই সেটাই জ্বালালাম। ব্যাগের ভিতরে তখনও কয়েক টুকরো পাউরুটি আর খানিকটা কোয়াভা চেলি ছিল। তার দ্বারাই আমার, হরিশের আর টাইগারের নৈশ আহার শেষ করতে হলো। উপায় কি? আমরা যে খোলা মাঠে নেই, এখন এইটুকুই পরম সান্ত্বনার কথা। মাঝের হল ঘরে আমরা আশ্রয় নিয়েছিলাম। ঘরখানা প্রকাণ্ড, দেয়ালে দেয়ালে উইদের রাজত্ব। সমস্ত দরজা জানলাই ভাঙা, মেঝেতে পুরো ধুলোর প্রলেপ। তার উপরে নানা জীবজন্তুর পায়ের দাগ। বাঘ, ভাল্লুক, শেয়াল, কুকুর, আরো না জানি কত কি। এখানে ওখানে কটা হাড়ও পড়ে আছে দেখলাম। কোনো কোনো হাড় মানুষের বলেও সন্দেহ হয়। বুঝলাম মানুষের বাড়ি আজ বাঘ ভাল্লুকের আস্তানায় পরিণত হয়েছে। বললাম, হরিশ, এখানে আমরা নিরাপদ নই। বাঘ ভাল্লুকের সঙ্গে আবার দেখা হতে পারে। বন্দুকের টোটা ভরে তৈরি হয়ে থাকো। হরিশ আমার কথা মতোই কাজ করল। বলল, আজ রাতে দেখছি ঘুমের দফা রফা। শয়তান আর হরিণের দেহ দুটো ঘরের কোণে টেনে এনে রাখলাম। আকাশের অন্ধকারকে ছেদ করে জলধারা অশ্রান্তভাবে গড়িয়ে পড়ছে পৃথিবীর বুকের উপরে। বিদ্যুৎ সাপগুলো কিলবিল করে ক্রমাগত চলে যাচ্ছে শূন্যতার এধার ওধারে। বৃষ্টিবাণে আহত অরণ্যের কান্নায় চারিদিক একেবারে পরিপূর্ণ। টাইগার এই পুরো বাড়ির ভাঙা ঘর মোটেই পছন্দ করল না। খড়ময় ছড়ানো হাড়গুলো সে আগে শুকে শুকে অনেকক্ষণ ধরে পরীক্ষা করলে। তারপর উপর দিকে মুখ তুলে কিসের ঘ্রাণ নিতে লাগল, যেন সে কোনো অদৃশ্য বিভীষিকার সন্ধান পেয়েছে। টাইগার সাহসী কুকুর, বাঘ দেখলেও ডরায় না। কিন্তু সে আজ অত্যন্ত ভয়ে অস্থির হয়ে উঠল। পেটের তলায় ল্যাজ ঢুকিয়ে একবার এখানে একবার ওখানে বসে বসে পড়ে। আবার উঠে কান খাড়া করে যেন কার পদশব্দ শুনে। আমি তাকে ডাকলাম, সে কিছুতেই কাছে আসে না। থেকে থেকে চমকে চমকে ওঠে আর হাঁ হাঁ করে হাঁপায়। হরিশ আশ্চর্য হয়ে বলল, টাইগার অমন করছে কেন? সে কি দেখেছে? আমারও মনে এই একই প্রশ্ন। চারিদিকে তাকিয়েও সন্দেহজনক কিছুই দেখতে পাচ্ছি না। বলেইছি, মস্ত ঘর। আমার এই ছোট্ট লণ্ঠনের আলোতে সেই ঘরের অন্ধকার দূর হয়নি। হঠাৎ মনে হলো দেয়ালের উপর দিয়ে যেন একটা লম্বা ছায়া তুলতে তুলতে সরে যাচ্ছে। হরিশের একখানা হাত চেপে ধরলাম। বললাম, হরিশ, দেখো দেখো দেখো। টাইগার ঊর্ধ্বমুখে অস্বাভাবিক তীক্ষ্ণ শিয়ালের মতো স্বরে কাঁদতে লাগল। হরিশ বলল, হ্যাঁ, কোথায়? কি দেখবো? ওই ওই ছায়াটা দেখো, ওই যে দেয়ালের উপর ঝুলছে। তুমিও পাগল হলে নাকি? ওখানে তো কিছুই নেই। চোখ রোগড়ে আমিও কিছু দেখতে পেলাম না। নিজের ভ্রম বুঝে লজ্জায় চুপ করে রইলাম।
বাইরের বনের ভেতর থেকে একটা বাঘ ক্রমাগত গর্জন করতে লাগলো। হয়তো শয়তানের বউ বনে বনে স্বামীকে খুঁজে খুঁজে ডেকে ডেকে বেড়াচ্ছে। গর্জনটা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে গেল। হঠাৎ মনে হলো আমার কানে কানে কে যেন কথা কইল। রোমাঞ্চিত দেহে আমি হরিশের কাজ ঘেঁষে সরে বসলাম। আমার মুখের ভাব দেখে হরিশ বলল, কি হে, আবার কি হলো? কে আমার কানে কানে কথা কইলে? সুরেন, তোমার মাথা বোধহয় খারাপ হয়ে গেছে। তুমি যে এমন ভীতু তা তো জানতুম না। তার ধিক্কার শুনে মনটাকে আবার শক্ত আর চাঙ্গা করে তোলবার চেষ্টা করলাম, কিন্তু কেন জানি না বুকের ছমছমানি কিছুতেই আজ থামতে চাইল না। খালি মনে হয় আমার চারিপাশ দিয়ে সেই সমস্ত পা চলে বেড়াচ্ছে, যেসব পা চললেও কোনো শব্দ হয় না। আমার চারিপাশে সমস্ত অদৃশ্য চোখ। আমরা তাদের দেখতে পাচ্ছি না, কিন্তু তারা তারা আমাদের দেখতে পাচ্ছে। উফ, কি অস্বস্তি! ওদের চোখ এড়াই কেমন করে? বললাম, হরিশে বাড়ি ছেড়ে পালিয়ে চলো। এখানে আর কিছুক্ষণ থাকলেই আমি আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। কুলিদের বাজে কথা তোমার মনের উপর কাজ করছে। আরে বাবা, তুমি শান্ত হও। এরকম পুরো বাড়িতে এলে অকারণে গা একটু ছমছম করে বই কি, কিন্তু ও কিছু নয়। আরে কিন্তু টাইগারও এমন কাতরাচ্ছে কেন? সে তো আমার মতো কুলিদের কথা বোঝেনি। টাইগার হচ্ছে অবোধ জন্তু, মিছি মিছি ভয় পেয়েছে। সে ভয় পেয়েছে বলে তোমাকেও ভয় পেতে হবে? তুমি যে মানুষ। এবার সত্যি সত্যি ঘরের বাইরেকার দালানে দ্রুত পদশব্দ হল। শব্দটা একটা দরজার কাছে এসে আবার দূরে চলে গেল। হরিশ বলল, কোনো জন্তুর পায়ের শব্দ। আমার মনে হলো কোনো জন্তুর পায়ের শব্দ নয়। জীবনে আমার মনের ভেতরে এমন অলৌকিক ভাবের কখনো উদয় হয়নি। ভাগ্যের সঙ্গে হরিশ আছে, নইলে আমার অবস্থা কি হতো কে বলতে পারে। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 12টা। হরিদ খাবারের বাস্কেট বার করে বলল, অনেক রাত হয়েছে, এসো এসো, এইবারে আমরা খেয়ে নি। তুমি একলা খাও, আমার খিদে নেই। ঠিক সেই সময় খুব কাছে আবার বাঘের ঘন ঘন চিৎকার শুরু হলো। শয়তানের সঙ্গী দেখি খোঁজ পেয়ে এখানে এসে হাজির হয়েছে। হরিশ বলল, সুরেন, বন্দুক নাও। বাঘটা ভেতরে আসতে পারে। খুব দীর্ঘ, করুণ, অস্বাভাবিক এক চিৎকার। বাঘের ডাক থামল, আর সঙ্গে সঙ্গে ভাঙা জানলা দিয়ে ঝটপট করে ঘরের ভেতরে কালো কুচকুচে কি একটা ঢুকে পড়ল। হরিশ বলল, ও কি? ও যে বাঁদর। তারপরেই দরজার চৌকাঠে এসে দাঁড়ালো মস্ত বড় একটা কালো কুৎসিত বিড়াল। বাদুরটা ঘরের চারিদিকে চক্রাকারে উঠতে লাগে, আর কালো বিড়ালটা ল্যাজ তুলে ডাকতে লাগলো। বাদুরটা হঠাৎ গোত্তা খেয়ে শ্মশানের মৃতদেহের উপর গিয়ে পড়ল। তারপর দুই ডানা বিস্তার করে সেখানে স্থির হয়ে রইল এক মূর্তিমান অভিশাপের মতো। টাইগার আবার দাঁড়িয়ে উঠেছে এবং ভয়ানক এক আর্তনাদ করে আমার পায়ের কাছে ছুটে এসে পড়ে গেল। কাঁপতে কাঁপতে তার গায়ে হাত দিয়ে দেখি
সে মারা গেছে। হরিশ সবিস্ময় বলল, সুরেন, ওদিক দেখো, দেখো। ও, সে কি দৃশ্য! যাকে আমরা সহস্তে গুলি করে মেরেছি, যার মৃতদেহ এতগুলো কুলি কাঁধে করে এনেছে, যে মরে এতক্ষণে একেবারে কাঠ হয়ে গিয়েছে, সেই শয়তান এখন আমাদের চোখের সামনে চার পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আর তার চোখ দুটো আগুনের দুটো গোলার মতো দাউ দাউ করে জ্বলছে আর সমানেই চলছে। সে চোখটা যেন আমাদের ভর্ৎসনা করে দিতে চায়। বাইরে আবার বাঘে ডাকতে লাগলো। শয়তান ধীরে ধীরে ঘরের ভেতর থেকে বাইরে গেল। সেই বাদুর আর কালো বিড়ালকেও কোথাও দেখতে পেলাম না। চিৎকার করে আমি মাটির উপরে পড়ে গেলাম। সেই সপ্তাহে দরখাস্ত করে অন্য দেশে বদলি হয়েছে, পাছে শয়তানের সঙ্গে আবার দেখা হয়। হরিশের মতে আমাদের বন্দুকের গুলিতে শয়তান মরেনি, মূর্ছিত হয়েছিল মাত্র। হতেও পারে, আবার নাও হতে পারে। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আজ গল্প পাঠে আমি শুভঙ্কর, আমার সাথে রয়েছেন দীপঙ্কর এবং শম্পা চক্রবর্তী। শব্দগ্রহণ আবহ সঙ্গীত দীপঙ্কর, প্রচ্ছদ অঙ্কন দীপ জিএফএক্স, সমগ্র পরিচালনায় আমি শুভঙ্কর। এমন নতুন নতুন পরিবেশনা আপনাদের কেমন লাগছে তাও জানাতে ভুলবেন না। শীঘ্রই আমরা ফিরব নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকুন, সকলকে সুস্থ রাখুন। শুভরাত্রি।